যে রাখে আল্লাহ মারে কে। এবং এই জামাত ইসলামকে যারা রন্ধে রন্ধে যারা নিষ্পেষিত করার চেষ্টা করেছে, ছাত্র শিবিরকে নিষ্পেষিত করার চেষ্টা করেছে, মহান রাব্বুল আলামিন তাদের এই আয়োজনে এসে কথা বলবার জন্য, দেশের সমস্ত গণমাধ্যমের সামনে কথা বলবার জন্য সুযোগ করে দেওয়ায় আমি সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই দেশে আল্লাহ তাআলা সম্পদও দিয়েছেন, আবার এই দেশের অনেক চ্যালেঞ্জও রয়েছে। এই চ্যালেঞ্জ এবং সম্পদকে সমন্বিত করে আমাদের প্রিয় সমাজকে, দেশকে, জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সমাজের যে কয়টি গুরুত্বপূর্ণ স্তম্ভ, এর মধ্যে সাংবাদিকতার জগৎটা বিশেষ গুরুত্বের দাবি রাখে। আমি ক্ষুদ্র মানুষ, আমার বিবেচনায় যখন এই সমাজ নিয়ে সামান্য চিন্তা করার সুযোগ পাই, তখন আমি দেখি যে সমাজের দুইটা অংশ সামগ্রিক সমাজকে নিয়ে ভাবতে বাধ্য হয়। একটি আপনাদের সমাজ, আর একটি রাজনীতিবিদদের সমাজ। এই দুইটি সমাজের বাইরে যারা আছেন তারা হয়তো সমাজের নির্দিষ্ট একটা অংশ নিয়ে ভাবেন, কিন্তু এই দুইটি সমাজকে সামগ্রিকভাবে সমাজের সকল বিষয়ের দিকে দৃষ্টি রাখতে হয়, সবগুলা বিষয়কে অ্যাকোমোডেট করতে হয়। আবার এই দুইটি সমাজের বোঝাপড়া যেখানে চমৎকার, সেখানে সমাজটা একটা কাঙ্ক্ষিত সমাজে পরিণত হয়। আর যে জায়গায় এখানে বোঝাপড়ার কোনো ঘাটতি থাকে, ব্যর্থ থাকে, সেখানে সমাজকে প্রত্যাশিত লক্ষ্যের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। জাতির ক্রান্তি লগ্নে এই দুই সমাজকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হয়। আমাদের দেশ এবং সমাজ খুব বেশি আগের ইতিহাস আমাদের সামনে তাজা না থাকলেও ব্রিটিশ থেকে পরবর্তী স্বাধীনতা অর্জন, পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, এই দুইটা ছিল আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দুই চ্যাপ্টারে জনগণের আকাঙ্ক্ষা ছিল যে জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাবে। পাকিস্তান আমলে বৈষম্যের শিকার হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, যেটা আমাদের প্রিয় বাংলাদেশ। বৈষম্যের কারণেই জনগণের মধ্যে নানাবিধ সংশয়, সন্দেহ, কষ্ট, ক্ষোভ দানা বাঁধে এবং ৭০-এর নির্বাচন নিয়ে টালবাহানার কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেশের জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে হয়। সুসংগঠিত সশস্ত্র একটা মজবুত বাহিনীর বিরুদ্ধে সেদিনকার যুদ্ধের সিদ্ধান্ত নেওয়াটা অত সহজ ছিল না, কিন্তু বাস্তবতা এদেশের জনগণকে ওই জায়গায় নিয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা হিসাবে, যুদ্ধের সংগঠক হিসাবে এবং সামনের সারিতে থেকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দানকারী হিসাবে সেদিন যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের অনেকেই দুনিয়া এখন নেই। তাদের প্রত্যাশার আমানতের ভার এখন জাতির ঘাড়ে এবং বিশেষভাবে রাজনীতিবিদদের ঘাড়ে। রাজনীতি একটা দেশের গতি এবং নীতি নির্ধারণ করে। ইতিহাসের এই পথ পরিক্রমায় আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হননি। আমরা শ্রদ্ধার সাথে বলবো, সবাই যার যার দৃষ্টিভঙ্গি এবং জায়গা থেকে চেষ্টা করেছেন, কিন্তু জনগণ দুইবার স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতার প্রত্যাশিত যে পাওনা তাদের ছিল, সেটা তারা অর্জন করতে পারেন। এই অর্জনের পথে স্বাধীন মিডিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ৫৩ বছরের যাত্রাপথে মিডিয়া বারবার বিভিন্ন ধরনের বাধা এবং চাপের মুখে পড়েছে। অদৃশ্য শক্তি, উপরের অর্ডার,
উপরের চাপ, এই শব্দগুলো আমাদের সমাজে বহুল পরিচিত। অনেক সময় খোলা হাটটাও বন্ধ হয়ে যায়, অনেক সময় ঠোঁট চালু আছে কিন্তু একটা অদৃশ্য তালা সেখানে পড়ে যায়, যার কারণে খোলা মনে এই জাতির জন্য যা প্রয়োজন, ওয়াচ ডগ হিসেবে তাদের যে মতামত, নিউজ এবং ভিউজ, দুইটাকে তারা ডেসপারেটলি তুলে ধরতে পারেন না, বারবার বাধা এসেছে। অনেক ব্যাপারে আমরা কনসার্ন নিয়ে তাদের সাথে শেয়ার করেছি, ওই কথাগুলোই তারা আমাদেরকে বিভিন্ন সময় বলেছে। এটা খুবই দুঃখজনক। অথচ সকল সরকারি একটা কথা বলেছে যে আমাদের দেশে সাংবাদিকতার জগৎ স্বাধীন। এটা ছিল বাইরের ঘোষণা, ভিতরের চিত্র আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমরা এই ধরনের একটা ভয়ের সংস্কৃতি যেখানে লেগে থাকে, সেই সংস্কৃতিতে একটা দেশ স্বাচ্ছন্দ্যে সামনে এগিয়ে যাবে আর তার জনগণকে স্বস্তি দিবে, এটা অসম্ভব ব্যাপার বলে মনে করি। তিনটা জায়গা সমাজের পরিচ্ছন্ন থাকতেই হবে। প্রথম জায়গাটা হচ্ছে লেজিসলেটিভ ওয়ার্ল্ড, যেটা আমাদের এমবেসি, আমাদের পার্লামেন্ট। সেই পার্লামেন্টে ক্যাপাবল, অনেস্ট এবং প্যাট্রিয়ট লোকদের সেখানে যেতে হবে। কারো দেশপ্রেমের ব্যাপারে আমি সন্দেহ পোষণ করতে চাই না, এই অধিকার আমার নেই। কিন্তু সেই লোকটা যদি তার চিন্তায় অনেস্ট না হয়, তাহলে সেখানে জনগণের প্রয়োজন প্রাধান্য পাবে না, সেখানে সেক্টরাল ইন্টারেস্ট সামনে এসে যাবে এবং স্বভাবত কারণেই জনগণ সেখানে বঞ্চিত হবে। তিনি যদি ক্যাপেবল না হন, তাহলে আইন তৈরির ক্ষেত্রে কি আইনটা তৈরি করছেন, এটার কনসিকুয়েন্স আজকে কি, আগামী দিন কি, তারপরের দিন কি, এটা হয়তো তিনি বুঝবেন না। একসময় এই ধরনের আইনের তলোয়ারের নিচে তাকেই পড়তে হবে, এবং সেটা আমরা দেখে আসছি। এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হিস্ট্রি নিজেকে বারবার কিন্তু রিপিট করছে। এই হিস্ট্রি থেকে যে লেসনটা আমাদের নেওয়ার কথা, কেন জানি কোন একটা জায়গায় গিয়ে আমরা ব্যর্থ হচ্ছে, সেই লেসনটা আমরা নিতে পারছি না। প্রিয় সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের বুকে গড়ে ওঠে একটা সংগঠন, ইসলামের সুমহান আদর্শকে বুকে ধারণ করে, দেশ প্রেমকে প্রাধান্য দিয়ে, দেশ এবং জাতির প্রয়োজনকে উপলব্ধির জায়গা থেকে গুরুত্ব দিয়ে জামাতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমি এটা দাবি করি না যে ব্যক্তি হিসাবে আমি এবং সমষ্টি হিসাবে আমার দল সকল ভুলের ঊর্ধ্বে। কখনো দাবি করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও করব না। আমরা মানুষ, ব্যক্তি কিংবা সমষ্টি দুই পর্যায়ে আমাদের ভুলের আশঙ্কা আছে। এই ভুলটা দুই জায়গা থেকে ধরে দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি। একটা হচ্ছে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদেরকে দেখবে একটা ক্রিটিক্যাল আই দিয়ে। আর একটা হচ্ছে সমাজের বিবেক, জাতির বিবেক, সাংবাদিকতার জগৎ, তারা দেখবেন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ আই দিয়ে। যারা পলিটিক্যাল ক্রিটিক্যাল ভিউ থেকে দেখবেন, তারা একদিক থেকে দেখবেন, তারা আমার পিছনটা হয়তো দেখবেন না, অথবা পিছন দেখলে সামনে দেখবেন না। কিন্তু সাংবাদিকরা উপর দিক থেকে দেখেন, যার কারণে 4D ভিউ তাদের কাছে প্রকাশ পায়। তারা সব দিক দেখেন এবং তাদের সমালোচনা, তাদের পরামর্শটা হয় অর্থবহ। সাংবাদিকতার কলম যখন বস্তুনিষ্ঠভাবে চলে, তখন এটা সমাজের পিলারকে, স্তম্ভকে মজবুত করে। এই জায়গাটায়ও দায়িত্ব পালনে সকলের অ্যাটিটিউড হয়তো সমান নাও হতে পারে, কিন্তু কিছু কিছু বিষয়ে তো অবশ্যই আমাদেরকে একটা জায়গায় এক হতে হবে। আর সেই বিষয়টা হচ্ছে জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ।
কোনো দলকে নয়, ব্যক্তিকে নয়, গোষ্ঠীকে নয়। আমাদের সাবজেক্ট যদি আমাদের জাতি এবং দেশ থাকে, তাহলে আশা করি যে এই ক্ষেত্রে জাতি বেশি লাভবান হবে এবং সাংবাদিকরা অর্থবহ ভূমিকা পালন করতে পারবেন। আমরা বিগত দিনগুলোতে দেখেছি, আগেও দেখেছি, সাংবাদিকগণ তাদের এই মহান পেশার দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় নিগ্রহের শিকার হয়েছে, এমনকি জীবনও চলে গেছে। সেরকম 2-4 জনের বাড়িতে, পরিবারের কাছে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তাদের বক্তব্য ছিল, সত্য তুলে ধরাই যদি অপরাধ হয়, তাহলে আগামীতে সত্যতা তুলে ধরবে কে? সবাই তো তার কলম ছেড়ে দেবে, অথবা নির্দিষ্ট গোষ্ঠী কিংবা শাসক তাকে খুশি করার জন্য তাকে কলম চালাতে হবে। দুঃখজনক, এমনটি হওয়া মোটেই উচিত না। আমি কংক্রিট ইয়েতে যাচ্ছি যে আমাদের রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো যখন নানাভাবে উৎপীড়িত, লাঞ্ছিত, নিগৃহীত হচ্ছিল, জেল, জুলুম, গুম, খুন, একটা পৈশাচিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছিল। সেই সময় প্রতিরোধ করার জন্য যেভাবে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট নরঘাতক হাসিনা সরকারকে মোকাবেলা করা দরকার ছিল, সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু ওই রকম ক্ষেত্র তৈরি করেছে, কিন্তু পারঙ্গমতা দেখায় নেই। তো সেই সময় হয়তো আকাশে আমাদের সকলের মুসলিম মানুষের প্রার্থনা মঞ্জুর হয়েছিল। আকাশে মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি এসে বাংলাদেশকে ভাসিয়ে দিয়ে গেল এবং একেবারে ময়লা মুক্ত ফ্যাসিবাদ উৎখাত করে। এই আজকের এই দিনে এই যে আবাবিল পাখি যারা আল্লাহ পাঠিয়েছিলেন, এই পাখিদের প্রতি শ্রদ্ধা জানাই যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। যাই হোক, আমি কংক্রিট 2-3টা কথা বলে আমার বক্তব্য শেষ। একটা কথা হলো যে আমরা একটি দুর্যোগপূর্ণ দোজখের ভেতর থেকে বেরিয়ে এসে মুক্ত বাতাসের সামনে দাঁড়াতে পেরেছি, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোথায় যেন একটা অনৈক্যের সুর কখনো কখনো অনুভূত হয়। আমি মনে করি যে এই অনৈক্যের সুরকে অ্যাড্রেস করে এটাকে ঝামেলা মুক্ত করে একটা জাতীয় সরকারের দিকে এগিয়ে যাওয়া ঠিক হবে কিনা এটা ভেবে দেখতে পারেন। 2 নম্বর হলো যে বিপ্লবকে ব্যর্থ করার জন্য পৃথিবীর সমস্ত দেশে প্রতি বিপ্লব হয়েছে, আমাদের দেশে হয়েছে। 15ই আগস্টের পরে আপনার 3রা নভেম্বরের প্রতি বিপ্লব হয়েছে, সেইটাকেও প্রতিরোধ করা হয়েছে 7ই নভেম্বরের সিপাহী জনতার রেভলিউশনের মাধ্যমে। কিন্তু তারপরে সেই 3রা নভেম্বরের পরাজিত শক্তি দেখেন 17 বছর বাংলাদেশ দখল করেছিল। কোথাও একটা ভুল তো আমাদের ছিল। সেই জায়গায় এবার যাতে সেই ভুলটা না হয়, সেজন্য আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে এই যে আনসার বিদ্রোহের নামে আনসাররা যে কাণ্ডটা ঘটালো, এটা তো একটাই আপনার আইসের, মানে সেই টাইটানিক ডুবেছিল যে আইসবার্গ দিকে, ওটা মাথাটা শুধু দেখছেন আপনার। স্বৈরাচারী শক্তি উৎখাত হয়েছে ক্ষমতার মঞ্চ থেকে, কিন্তু তাদের দোসর, দালাল, খুনি, ডাকাত, দস্যু, গুন্ডা এগুলো তো সমাজের সর্বস্তরে ছড়িয়ে আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে। তো এগুলো মোকাবেলা করবেন শুধুমাত্র ছেলেদের দিয়ে, বাচ্চাদের দিয়ে বারবার? আমার মনে হয় যে এই ব্যাপারে সুস্পষ্ট চিন্তা ভাবনা থাকা উচিত। প্রতি বিপ্লব প্রতিরোধ করার জন্য মাও সেতুং চীনে যে প্রক্রিয়া গ্রহণ করেছিল, রেড গার্ড, আয়াতুল্লাহ খোমেনি যেটা রেভলিউশনারি গার্ড করেছিলেন আপনার ইরানে, ফিডেল ক্যাস্ট্রো যেটা কিউবাতে করেছিলেন, আমেরিকান নাকের ডগায় বসে ফিডেল ক্যাস্ট্রো পা নাচিয়ে নাচিয়ে দেশটা চালিয়ে যাচ্ছে। দুঃসাহসিক একটা তার সাফল্য। তো এইরকম প্যান গার্ড করা বা রেড গার্ড করা বা রেভলিউশনারি কাউন্সিল করা, পরিষদ করা, এইরকম একটা চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? 3 নম্বর হলো যে বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, যেখানে সবচেয়ে বেশি আমরা মার খেয়েছি কালচারে, সংস্কৃতিতে। আজকে একটা 52-53 বছর একটা দেশ স্বাধীন হয়েছে, কত মানুষ কত প্রত্যাশা রেখে আত্মত্যাগ করেছে। সেই দেশে একটা কালচারাল পলিসি নাই। 53 বছরের বাংলাদেশে একটা কালচারাল পলিসি নাই, এটা ভাবতে আশ্চর্য লাগে। ফলে বেনো জলের মতো, গলিত পুজোর মতো আকাশ থেকে, অনাবৃত আকাশ থেকে আপনার বিজাতীয় অপসংস্কৃতি আপনার ভেতর বাড়িতে, ভেতর থেকে দুর্গ দখল করার প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে। আপনার কাজের মেয়েরা হিন্দিতে কথা বলে। আমরা কি উর্দু খেয়ে দিয়েছিলেন হিন্দি শেখার জন্য?
এটা তো তা ছিল না। কাজে এই ব্যাপারে আপনাদের চিন্তা আমরা কি আমরা জানতে চাই। এটা আমার বিনয়ের সঙ্গে একটা দরখাস্ত। আরেকটা দরখাস্ত, সেটা হলো যে শিক্ষানীতির ক্ষেত্রে একই ঘটনা। বাংলাদেশ একটা দেশ, 53 বছর একটা দেশ রান করতেছে, তার কোন শিক্ষা পলিসি নেই। বিশৃঙ্খল উশৃঙ্খল শিক্ষানীতি। এইখানে মেইন স্ট্রিম বলে একটা শিক্ষা, ওখানে মাদ্রাসা কেন্দ্রিক একটা শিক্ষা, ওখানে কিন্ডার গার্ডেন কেন্দ্রিক একটা শিক্ষা। এই সমস্ত হুলস্থুল মাখানো শিক্ষানীতিকে একটা ডিসিপ্লিনে আনা সময়ের দাবি। তাতে হীনমন্যতা দূর হবে। আমি যে একটা মুইকি হনুরে ভাব নিয়ে আমি ইংরেজি মিডিয়ামে পড়েছি, মুইকি হনুরে, এই মূর্খগুলোকে দেশের ভেতরে এনে সমস্ত শিক্ষাকে একটা মাখামাখি করে জেনারেল এডুকেশনকে মোরাল এডুকেশন দিতে হবে, মোরাল এডুকেশন কি সায়েন্স বিজ্ঞান শেখাতে হবে। এই প্রক্রিয়ায় আপনারা যাবেন কিনা? যদি যান তাহলে আমার মনে হয় বিপ্লব সার্থক হবে। আরো অনেক কথা ছিল, আজকে মনে হয় এইটুকুই থাক। আল্লাহ আপনাদের সকলের সহায় হোক। ধন্যবাদ আব্দুল হাই শিকদার ভাইকে। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিপ্লব, প্রতি বিপ্লব, সংস্কৃতি, শিক্ষা সব কিছু নিয়ে কথা বলার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবার মত প্রকাশের জন্য অনুরোধ করছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, বিশিষ্ট সাংবাদিক জনাব কাদের গনি চৌধুরী, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী। অনুষ্ঠানের সভাপতি আমির জামাত ডক্টর শফিকুর রহমান, জামায়াতে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। ছোট বক্তব্য আমার একটা, আমির জামায়াতের যে বক্তব্য খুব ভালো লেগেছে সেটা হলো জামাতের ঐক্যের কথাটা। বিভাজন একটা জাতিকে নিম্নে নিচের দিকে নামিয়ে দেয়। হোচিমিন ভিয়েতনামের অবিসংবাদিত রাজনৈতিক রাষ্ট্রনায়ক, তার একটা বক্তব্য ছিল ঐক্য ঐক্য মহাঐক্য, বিজয় বিজয় মহাবিজয়। হোচিমিন ওই একটা স্লোগান দিয়ে ভিয়েতনামবাসীকে, পঙ্গুর একটা রাষ্ট্র, আজকে উন্নতির শিখরে নিয়ে গেছেন। আমাদেরও আজকে ঐক্যটা খুব বেশি। দুর্ভাগ্যজনক হলো সত্য, পতিত সরকার, যে সরকার বাংলাদেশের মানুষের মধ্যে, প্রতিটি পেশার মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিয়েছিল, কঠিনতম একটা বিভাজন তৈরি করে দিয়েছিল। কথায় কথায় গালি দেওয়া, ভিন্ন দলকে আক্রমণাত্মক কথা বলা, চাকরি ক্ষেত্রে একবার রাষ্ট্রটাকে অনেকটা নষ্টই করে ফেলেছিল তারা। আমাদের আজকে সময় এসেছে একটা ঐক্যের তৈরি করা, যা একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে এই দেশের 17-18 কোটি যতগুলো নাগরিক আছে তারাই কিন্তু রাষ্ট্রের মালিক। শুধু কোনো একটা পরিবার, কোনো একটা ব্যক্তিই শুধু দেশের মালিক নয়। আপনি কিছু কিছু আইন দেখলে পরিবারের যে সুযোগ, আপনি দেখবেন মনে হচ্ছে রাষ্ট্রের মালিক তারা, আমরা সব গোলাম। এই জায়গা থেকে আমাদেরকে মন মানসিকতা পরিবর্তন করতে হবে। মালিক যারা সেরেছিলেন আজকে আছেন, এটা থেকে একটা শিক্ষা নিতে হবে। আমাদের পতিত সরকারের অবস্থা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শ্রীলঙ্কার দিকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরাও যেন অহংকারী না হই, আমরা যেন মালিক বনে গিয়ে জনগণকে যেন আমরা গোলাম বানিয়ে না ফেলি। আমরা ভুল করলে আবার কিন্তু ওই শিশু হত্যাকারী, ওই গণহত্যাকারী, ওই ফেসিস্টটা কিন্তু আবার জায়গা তৈরি করে নিবে। ভুল আমাদের করা যাবে না। জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দিতে হবে। মনে রাখতে হবে এদেশ যে যুদ্ধ করেছে, সকল ধর্ম বর্ণের মানুষ কিন্তু যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। গুটি কয়েক লোক হয়তো বা বিপক্ষে ছিল, হতেই পারে। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি মিটিং করেন, কিছু লোক পক্ষ হয়ে থাকে, কিছু লোক বিপক্ষ থাকে। যখন মেজরিটিতে যে প্রস্তাব পাস হয়, এটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে যায়, যে বিপক্ষে সেটা থাকে না। অতএব এই দেশের প্রতিটি মানুষ, একবারে ছোট যে নৃগোষ্ঠী,
সেও কিন্তু এই দেশের তারও মালিকানা আছে, সমমালিকানা। সেটা যেন আমরা ভুলে না যাই। গণমাধ্যমের কথা আমি যদি বলি, গত 15টি বছর গণমাধ্যম থেকে গণ শব্দটিকে মুছে দেওয়া হয়েছিল, শুধু একটা মাধ্যম ছিল। একটি পক্ষের নিউজে করতো তারা, অন্য পক্ষের নিউজ করতো না। এই জায়গারও একটা পরিবর্তন আমাদের আনতে হবে। আমরা আজকে যে সমালোচনাটা করছি পতিত সরকারের, আমাদের যেন সমালোচনার সেই সুযোগটি যেন আমরা করে না দিই। সবচেয়ে যে বিষয়টি, কথায় কথায় রাজনীতিকরা প্রভাবশালী সাংবাদিকদের উপর হামলা করেন। সাংবাদিকের কি দোষ? এই জায়গাটিও আমাদের দেখতে হবে। সাংবাদিক নির্যাতনটা বন্ধ করার জন্য, সাংবাদিকের সুরক্ষার জন্য আইন যেমন দরকার, আমাদের মনে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোকে সেক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানাবো। সবশেষে এটুকু বলবো, পশ্চিমবঙ্গের ভাষায় যে ঐক্য, মহাঐক্য, বিজয় বিজয় বিজয়, এই রাষ্ট্রকে আমরা আর বিভাজিত করব না। সকল এই দেশের সকল নাগরিক যেন এই দেশের মালিকানা ফেরত পায়, সেই জন্য রাজনৈতিক দলগুলো এগিয়ে আসবেন। এই প্রত্যাশাকে শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। এবার আসবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক হাসান আহমেদ কিরণ। যেটি ভাবতে অবাক লাগছে যে রাখে আল্লাহ মারেকে, এবং এই জামাত ইসলামকে যারা রন্ধে রন্ধে যারা নিষ্পেষিত করার চেষ্টা করেছে, ছাত্র শিবিরকে নিষ্পেষিত করার চেষ্টা করেছে, মহান রাব্বুল আলামিন তাদের এই আয়োজনে এসে কথা বলবার জন্য, দেশের সমস্ত গণমাধ্যমের সামনে কথা বলবার জন্য সুযোগ করে দেওয়ায় আমি সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আমি বেশ ফলো করি। তার বক্তব্য, তার মার্জিত ভাষা, তার উচ্চারণ, তার শিষ্টাচার, তার আনুগত্য মহান সৃষ্টিকর্তার প্রতি সবকিছু আমি ফলো করি। আপনারা দেখেছেন তিনি হিন্দু সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায়ের সাথে যেদিন বসেছেন, তিনি বলেছিলেন যে আমরা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, একই পিতার সন্তান, একই বাগানের অভিন্ন ফুল, সুতরাং আমাদের মধ্যে কেন ভেদাভেদ থাকবে। তিনি বন্যা দুর্গতের কাছে যখন ত্রাণ নিয়ে গিয়েছেন, কি মার্জিত বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলেছেন আজকে আমরা ত্রাণ দিতে আসিনি, আমরা প্রত্যেকে ত্রাণ দিতে গিয়েছি। তিনি বলেছেন আজকে আপনাদের এখানে আমরা মেহমান হিসেবে এসেছি, আসার সময় আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি। আমি জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সহ মঞ্চ বিশিষ্ট সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটা কথা বলতে চাই, আজকে গণমাধ্যমের প্রতিনিধিদেরকে আপনারা ডেকেছেন, এখানে সম্পাদক মহোদয়রা আছেন, উপসম্পাদকরা আছেন, চিফ রিপোর্টার আছেন, বার্তা সম্পাদকরা আছেন। আমাদের একটাই প্রত্যাশা থাকবে, সেটি হচ্ছে গণমাধ্যম যাতে গণমানুষের কথা বলতে পারে, গণমাধ্যম যাতে গুম, খুন, অত্যাচার, অন্যায়, ব্যাংক ডাকাত, ব্যাংক লুট, এই ধরনের ঘটনাগুলো তারা গণমাধ্যম তুলে ধরতে পারে। গণমাধ্যম যাতে নিষ্পেষিত মানুষের কথা বলতে পারে। গণমাধ্যম যাতে এদেশে রাজনীতিতে যে বিভাজন সৃষ্টি করে মানুষের মধ্যে অনৈক্য তৈরি করবার চেষ্টা করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের মধ্যে যে অনৈক্য করার চেষ্টা যারা করেছে, তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতে পারে, সেটি আজকে আমি বাংলাদেশ জামাত ইসলামের কাছে তাদের দলের পক্ষ থেকে আমরা এই অঙ্গীকার পেয়েছি এবং ভবিষ্যতে আমরা অঙ্গীকার পাবার জন্য আমি তাদের কাছে আশা করছি। আপনারা দেখবেন যখন একজন ব্যক্তি মেম্বারের কাছে বিচার পায় না, চেয়ারম্যান সাহেবের কাছে বিচার পায় না, আদালতে বিচার পায় না, নিম্ন আদালত, উচ্চ আদালত, কোথাও যখন বিচার পায় না, তখন গণমাধ্যম তার পাশে এসে দাঁড়ায়। তার যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন গণমাধ্যম তার জন্য কথা বলবার চেষ্টা করে। কিন্তু এই গণমাধ্যমকে যদি কণ্ঠরোধ করে রাখা হয়, তাহলে কিন্তু এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটি কথা বলতে চাই, একজন গরিবের ডাক্তারের কথা বলতে চাই। আপনারা জানেন, জামায়াতের আমির মহোদয় প্রত্যেকে জানেন, ডাক্তার ফয়েজ আহমেদ লক্ষ্মীপুরে তাকে ছাদে নিয়ে গিয়ে কর্নেল তারেক সাইদ, তিনি জামাতের লক্ষ্মীপুর জেলার আমির ছিলেন, কর্নেল তারেক সাইদ তাকে গুলি করে বাসার ছাদ থেকে ফেলে দেয়। গভীর রাতে বাসা থেকে তাকে ছাদে নিয়ে যায় এবং ছাদ থেকে তাকে গুলি করে ফেলে দেয়। এবং নিচে পড়ে যাবার পর যখন তিনি জীবিত ছিলেন, তারপরও শোনা গেছে যে তাকে ইট দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এবং সেদিনের কথা বলছি, সেই বিভৎস দিনের কথা বলছি, সে ডাক্তার ফয়েজ, গরিবের ডাক্তারের কথা বলছি। সেদিন কোনো গণমাধ্যম নিউজ প্রকাশ করতে পারেনি। সেই এলাকার সমস্ত ইলেকট্রিসিটির লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময়কার সমস্ত টেলিভিশন, পত্র পত্রিকায় সেদিন সংবাদ প্রকাশ করতে পারেনি, যখন গরিবের ডাক্তার ফয়েজ আহমেদকে
লক্ষ্মীপুরের নায়েবে আমি ডাক্তার ফয়েজ আহমদকে হত্যা করা হয়েছে, আমরা সেই সময় ফিরে যেতে চাই না। আমরা চাই প্রত্যেকটি হত্যার সুষ্ঠু বিচার হবে, প্রত্যেকটি হত্যার জন্য তদন্ত হবে, এবং এই ধরনের হত্যার যাতে আমরা সংবাদ পরিবেশন করতে পারি সেটি আপনারা প্রত্যেকেই বিবেচনা রাখবেন। সেই গরিবের ডাক্তার ফয়েজ আহমেদ আমার বাবার ছোট ভাই, আপন ছোট ভাই ডাক্তার ফয়েজ আহমেদের কথা বলছি। সে সময় সে পরিবারটিকে নিয়ে আমরা অনেক যন্ত্রণায় ছিলাম। কখনো মনে আছে আমরা সাভারে গিয়ে তাদেরকে রাখি, কখনো মোহাম্মদপুরে বসিরায় নিয়ে রাখি, কত কষ্ট করে লুকিয়ে রেখেছি তাদেরকে সেই সময়। আজকে মহান রাব্বুল আলামিন তাদেরকে সেই সুযোগ করে দিয়েছে, তারা এখন আপনাদের সামনে এসে কথা বলতে পারছে। সুতরাং সেই সময় গরিবের ডাক্তারকে তো ডাক্তার ফয়েজ আহমেদের মৃত্যুর সংবাদ যেতে আপনারা প্রকাশ করতে পারেননি, আমরা প্রকাশ করতে পারিনি। এখন সময় এসেছে যে আমরা সেগুলি প্রকাশ করতে চাই, আমরা সেগুলি আপনাদের সামনে তুলে ধরবার জন্য সুযোগ করতে চাই। আমি একটা কথা বলতে চাই, আমরা নির্ভয়ে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করব, আমরা গণমানুষের কথা বলবো, গণমানুষের কণ্ঠ যাতে রোধ করা না হয় সেটি আমরা নিশ্চয়ই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আবারও সেই প্রতিশ্রুতি পাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ। এবার আসবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, বিশিষ্ট সাংবাদিক, আসলে মোহাম্মদ আব্দুল আজিজ, পরিচিত এম এ আজিজ ভাই হিসেবে। এম এ আজিজ ভাই এখন আসছেন। আসসালামু আলাইকুম। বক্তব্য অনেক সংক্ষিপ্ত। শ্রদ্ধেয় বলেছেন, আমি এখান থেকে দুটো পয়েন্ট নিয়ে আমি দুটো কথা বলব। তিনি বলেছেন যে জাতীয় ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা, কিন্তু আমার অভিজ্ঞতা বলে এই 15 বছরের নির্যাতন নিষ্পেষণ জামাত ইসলাম নিঃসন্দেহে সবচাইতে ক্ষতিগ্রস্ত দল, কিন্তু এই 16 বছরে কি সবগুলো দল এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পেরেছে? আমার প্রশ্ন না। যখন ছাত্ররা নেমেছে তাদেরকে আপনারা সহযোগিতা করেছেন, আন্দোলন পরিণতি পেয়েছে। আমি উদাহরণস্বরূপ বলি, ভারতে আমাদের দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, সেখানে সব দল মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে কিভাবে রাখা যায় বা করা যায় তারা সিদ্ধান্ত নিয়েছে। যদি এর ব্যাপারে অনেক আলোচনা আছে, কিন্তু তারা তো একমত হয়েছে একভাবেই। আমরা পরিষ্কার কিভাবে তাকে রাখছে, কিভাবে রাখবে, তার পাসপোর্ট বাতিল হয়ে গেছে, তারপরেও তারা কিন্তু ঐক্যবদ্ধ। আমরা কিন্তু মিডিয়াতে পাচ্ছি না যে তাকে কিভাবে রাখবে, তাও জানি না। দ্বিতীয়টা বলছে যে কোনো জাতির ক্লান্তি লগ্নে রাজনীতিবিদ এবং সাংবাদিকরা, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি, আমি 80-তে অবজারভারে জয়েন করেছি। বাংলাদেশ অবজারভারের মালিক ছিল পাকিস্তানের ফরেন মিনিস্টার। তিনি সারা বিশ্বব্যাপী দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু তার বাংলাদেশ অবজারভার স্বাধীনতার পক্ষে ছিল সাংবাদিকদের জন্য। আমি অবজারভার ছেড়ে ডেইলি স্টারে গেলাম, এস এ মালিক ফাউন্ডার এডিটর। 8 বছর ছিলাম আমি। এস এ লতিফুর রহমানের চেহারা, মালিকের চেহারা আমি দেখি না। কোনো ডেইলি স্টারের কোনো ফাংশনেও আসতো না, অর্থাৎ এডিটর সর্বসম্ভব। তিনি নিয়োগ দিতেন, তিনি চাকরি দিতেন, সবকিছু তিনি করতেন। এরপরে ইন্ডিপেন্ডেন্টে গেলাম। ইন্ডিপেন্ডেন্টের মালিক ছিল সালমান রহমান। পত্রিকাটা যখন সাংবাদিকরা কাজ করলো স্বাধীনভাবে, পত্রিকাটা দাঁড়িয়ে গেল এবং বিভিন্ন অকেশনে ডেইলি স্টারের উপরে চলে গেল। সালমান রহমান এসে এটার কর্তৃত্ব, এটা এখানে দাও, এটা ওখানে দাও, বাস পত্রিকা শেষ, এখন পত্রিকা নাই। তারপরে অল্প সময়ের জন্য গেলাম,
মৌলানা মান্নান তখন সমাজে খুবই ধিকৃত বিতর্কিত ব্যক্তি ছিল, তাকে বলা হতো রাজাকার, তিনি খুনি। ওই ইনকিলাব ভবন মোদাচ্ছেরেনদের পয়সায় করা হয়েছে বলে অভিযোগে এরশাদ সাহেব ওই বিল্ডিং নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তার পক্ষে বক্তব্য আসে রাজাকার খুনি, ইনকিলাবের ফার্স্ট পেজে এক কলাম ছাপা হয়, আর তার পক্ষে বিবৃতি আছে ঠিক পাশে আর এক কলাম ছাপা হয়। আমার বক্তব্য হচ্ছে এই তিনজন ব্যক্তি আপনি কি একটা মালিক দিতে পারবেন? এরকম একটা মালিক দিতে পারবেন সাংবাদিকদের? পারবেন না। এখন দেখেন, মালিক যিনি, তিনি সম্পাদক, তিনি নিয়োগকর্তা, তিনি প্রমোশন দেয়, তিনি চাকরি খায়। এখন সাংবাদিকরা ওই এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে, তিনি একটা বক্তৃতায় বলেছিলেন যে রাজনীতিবিদরা গৃহভৃত্য না চাইলেও 100% অনুগত চায়। প্রত্যেকটা রাজনৈতিক দল এবং মালিক সাংবাদিকদের পলিউটেড করে ফেলেছে। আমরাও দ্বিধাবিভক্ত। এই প্রফেশনের এই দেশে কামার কুমার তাঁতি সবাই অন্তত বিচার পায়। স্বাধীনতার পর থেকে যত সাংবাদিককে প্রফেশনাল কারণে হত্যা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, একটা বলতে পারেন বিচার পেয়েছে সাংবাদিক? 2টা বিচার হয়েছে। মালিক নারাজি দিয়েছে, পরিবার নারাজি, পিটিশন দিয়েছে খুলনায়। তো কোনো সাংবাদিকের জীবনের নিরাপত্তা নাই, চাকরির নিরাপত্তা নাই। পলিসি নির্ধারণ করে মালিক। এখন সংবাদপত্রের স্বাধীনতা মানে মালিকের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা নাই। সুতরাং আমি যখন প্রফেশনে আসছিলাম তখন সংবাদপত্রের স্বর্ণযুগ ছিল। অকারণে কারণে মামলা দেওয়া হয় সাংবাদিকদের। আমি এই জন্যই বলছি উন্নত। কিন্তু গণতন্ত্র না থাকলে সাংবাদিকতার স্বাধীনতা থাকে না, সংবাদপত্র থাকে না, মিডিয়া থাকে না। সুতরাং আমরা সাংবাদিকরা কিন্তু গণতন্ত্র চাই। আপনারা গণতন্ত্র, সবগুলো রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা করুন। গণতন্ত্র ভিতরে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা করুন। তাহলে এই যে নবীনরা, এই যে শিশু কিশোররা জীবন দিল, তারা মানবিক বাংলাদেশ চেয়েছে, তারা আইনের শাসন চেয়েছে, তারা সুশাসন চেয়েছে। এটা প্রতিষ্ঠিত হবে, না হলে নয়। ধন্যবাদ। ধন্যবাদ এম এ আজিজ ভাইকে। এবার আসবেন মানব জমিন পত্রিকার এক্সিকিউটিভ এডিটর, বিশিষ্ট সাংবাদিক জনাব শামীমুল হক। শামীমুল হক ভাইকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো, আমি শিকদার ভাই বক্তব্য দিবেন তার আগে আমি দিতে চেয়েছিলাম, কারণ শিকদার ভাই বক্তব্য দেওয়ার পর আর কিছু বলার থাকে না। যাই হোক, আমার নেতারা এখানে আছেন, সাংবাদিক নেতারা আছেন, জামাতে আমিরে জামাত আছেন, মঞ্চে যারা আছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য, আমাদের ডাকার জন্য। অনেকে অনেক কথা বলেছে, কিন্তু সাংবাদিকদের মধ্যে যে অনৈক্য, এই অনৈক্য আমাদেরকে কতটুকু নিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর রাজনীতিবিদরা দেশ শাসন করেছেন, ভবিষ্যতে করবে, কিন্তু দেখা গেল কি প্রত্যেকেই বিরোধী দলে থাকলে এক কথা বলেন, আবার সরকারে গিয়ে অন্য কথা। সাংবাদিকদের উপর নির্যাতন, নিপীড়ন সেটা চলতেই থাকে, সেটা যে দলই আসুক না কেন।
জামাত এখনো ক্ষমতায় আসেননি এককভাবে, আমরা তাদের চরিত্র সম্পর্কে, ক্ষমতার চরিত্র সম্পর্কে আমরা অজানা বা আমরা জানি না, কিন্তু ওনাদের বর্তমান যে অবস্থা সেটা গোটা বাংলাদেশ ওনাদের সমর্থন করেন। ওনাদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, বক্তব্য সব মিলিয়ে মানব জমিনের প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী এরশাদ আমলে নির্যাতিত হয়েছেন, বিএনপি আমলে গ্রেপ্তার হয়েছেন, আওয়ামী লীগ আমলে দেশ ছাড়া হয়েছেন, এখনো তিনি দেশের বাইরে আছেন। অর্থাৎ 5 তারিখ সরকার পদত্যাগ করেছেন, চাপের মুখে, ওনাকে হুমকির মুখে ওনাকে দেশ ত্যাগ করতে হয়েছে 3 তারিখ। যাই হোক, আমি সবার আগে যেটা বলবো যে রাজনীতিবিদরা কথা দিয়ে কথা রাখতে হবে। সাংবাদিকদের স্বাধীনতা কথা আমরা সবাই বলি, রাজনীতিবিদদের মুখ দিয়ে খই ফুটে যখন তারা বিরোধী দলে থাকে, কিন্তু সরকারে গেলে সেটা আমরা পাই না। অনেকেই হয়তো এই 15 বছরের যে শাসন আমল বা 16 বছরের যে শাসন আমল, সেই শাসন আমলে আমরা সাংবাদিকদের অনেককে আমরা দায়ী করি, কিন্তু এর পিছনের কারণটা কি সেটা কিন্তু আমরা বলি না। আমার অনুরোধ থাকবে, যারাই ক্ষমতায় যান অন্তত পক্ষে সাংবাদিকদের স্বাধীনতা হাত খুলে যেন লিখতে পারে সেটা যেন হয়। গত 15 বছর কি হয়েছে, আমি লিখতে গেছি, লেখার পরে ফোন, বিভিন্ন জায়গা থেকে ফোন, এটা কেন লিখলাম, এটা কেন হলো, এটাই তো এইভাবে হওয়ার কথা ছিল না। যাই হোক, আমাদের এখানে সাংবাদিক আছে, আমরা প্রত্যেকেই জানি এবং সবাই এটার সাথে পরিচিত। আমি জামাতের প্রতি একটা অনুরোধ রাখবো, এখানে জাতীয় ঐক্যের কথা এসেছে, জাতীয় ঐক্যের সরকারের কথা এসেছে। আমার মনে হয় যে ভবিষ্যৎ সরকার যদি জাতীয় ঐক্যের সরকার হয়, তাহলে আমরা হয়তোবা যে আমাদের মনের যে আশা, সেই আশাটুকু পূরণ হতে পারে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ শামীমুল হক ভাইকে, মানব জমিন পত্রিকার এক্সিকিউটিভ ডিরেক্টর। এখন আসবেন বাংলা ভিশনের প্রধান সম্পাদক, সাবেক মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ, ডক্টর আব্দুল হাই সিদ্দিক। ডক্টর আব্দুল হাই সিদ্দিক ভাইকে তার মতামত তুলে ধরার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত ইসলামের সম্মানিত আমির এবং সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে অগ্রজ অনুজ সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই বক্তব্য রেখেছেন, ফলে এমন একটি সময় লম্বা বক্তব্য দেওয়া উচিত নয়। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকে জাতীয় জীবনে যে স্বস্তি এসেছে, এখানে একদিকে যেমন আনন্দ, অন্যদিকে দেশের প্রতিটা নাগরিক এবং যারা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, দেশ ও জাতির কল্যাণে সর্বদা সচেতন থাকতে হবে, এটা আমরা সবাই জানি। কারণ যে বিষয়টি 1 মাস আগেও কল্পনার বাইরে ছিল,
আজকে বাংলাদেশে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই জায়গা থেকে যারা আজকে রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। নিঃসন্দেহে তারা জাতির এই ক্রান্তিকালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। যতটুকু তাদের এই সীমাবদ্ধতার মধ্যেও সংস্কার কাজ করা সম্ভব তা যেমন করবেন, এবং ভবিষ্যতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটি সুষম সমাজ প্রতিষ্ঠার জন্য, যেখানে থাকবে সাম্য, যেখানে থাকবে ন্যায়ের শাসন, যেখানে থাকবে গণতান্ত্রিক সৌন্দর্য, মত পথ যতই থাকুক, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে নাগরিকরা সমান অধিকার পাবে, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো যদি সঠিক থাকে, সে দেশের সাংবাদিকতা, সে দেশের মত প্রকাশের স্বাধীনতা ও সমুন্নত থাকে। এই বিষয়টিকে আমাদের সবাই অনুধাবন করতে হবে। সেই বিষয়টি মাথায় রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখন আসবেন স্বৈরাচারী সরকারের পাশবিকতার নির্মম শিকার বিশিষ্ট সাংবাদিক নেতা, দীর্ঘদিনের কারাবরণকারী, যিনি উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরেও তাকে বের হতে দেওয়া হয় নাই, দীর্ঘ সময় কারাগারে যিনি কাটিয়েছেন, মজলুম সাংবাদিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিএফইউজের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক জনাব রুহুল আমিন গাজী। সম্মানিত জামাত ইসলামীর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য জামাত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই এই ছাত্র জনতার একটু ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। কিছুই না পাই, মন করে কথা বলতে পারছি, চলাফেরা করতে পারছি নির্ভয়। এটি হলো বড় পাওয়া। গত পরশু আমাকে একদল সিনিয়র সাংবাদিক জিজ্ঞেস করলেন, আচ্ছা ডক্টর শফিকুর রহমান সাহেব ছাত্র জীবনে কি করতেন? আমি বললাম, আমি যতটুকু জানি উনি জাসদ ছাত্রলীগ করতেন। তাই নাকি? গোলাম বড়ুয়া সাহেব, উনিও ওই কাজটি করতেন। রফিকুল ইসলাম খান সাহেব তো বড় বক্তৃতা, উনি কি করতেন? আমি বলি, উনি তো ছোট ছিলেন, ওনার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাই না, এই দলকে কি কয় স্বাধীনতা? আমি স্বাধীনতার ভিতরে অর্থটা কি সেটাই তো আমি এখনো বুঝি নাই। দেশে স্বীকার করি, দেশে বাস করি, আমি হলাম স্বাধীনতা বিরোধী, আর আপনি অন্য দেশে গুণ কীর্তন গাইয়া পালিয়ে থাকবেন গিয়া আপনি হবেন স্বাধীনতার পক্ষে। এই যদি হয় বিচার, সেই বিচার আমরা মানি না। যাই হোক, সাংবাদিকরা পেশাদারিত্ব পালন করে। আপনারা জানেন যে দীর্ঘ 17 মাস 18 দিন একটানা আমাকে কারাবরণ করতে হয়েছে, এবং বিনা কারণ, কোনো কারণ ছাড়া আমাকে অফিস থেকে তুলে নিয়ে দেওয়া হয়েছিল। এবং যারা কারাগারে যান নাই সাংবাদিক ভাইরা, এটা আপনাদের বলে বোঝানো যাবে না। জামাতের এই সকল নেতৃবৃন্দ কারাগার ভোগ করেছেন, তারা জানেন এই দুর্দশাটা। সেখানে একটা অন্য প্রশাসন থাকে, এই প্রশাসন কোনো ফাংশন সেখানে করে না। যাই হোক, আল্লাহর মেহেরবানিতে সকলে ন্যায় বিচার পাবে। আমার এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো ধরনের বৈষম্য বিরাজ করবে না, এবং মানবিক মূল্যবোধের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা যে প্রতিষ্ঠা করতে চাই,
আসুন আমরা আমাদের পেশাদারিত্বের অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করে যাই। আমাদের অনেক দায়িত্ব রয়েছে, আমরা অনেক নজরবন্দি করেছি। আমি এমন সাংবাদিক সম্মেলন পৃথিবীর কোথাও দেখি নাই। পতিত সরকার, পালিয়ে যাওয়া সরকারের প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন হতো, সেখানে দেখতাম তাই না, প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না, উনি বিব্রত হবেন। আবার আপনি কি নোবেল কেন পুরস্কার কেন পান না? এইভাবে মনে হয় যেন বাজারের সমস্ত তেল এবং ঘিগুলি কিনে নিয়ে গিয়ে ওখানে বসছে। তো এইটা তো কোনো সাংবাদিক সম্মেলন হলো না। তো এটা উনি কয়েকজনকে নিয়ে বসে আমরা চা খেয়েই তো এই কাজটি করতে পারতেন। তো এই ধরনের সাংবাদিক সম্মেলন আমরা চাই না। আমরা মাস্টার মুক্ত সাংবাদিক সমাজ চাই। আমরা লেজুর ব্যক্তি মুক্ত সাংবাদিক সমাজ চাই। এখনো যারা মালিকের লেজুর ভিত্তি করে এবং কায়দা করে আবার ফিরে আসবেন ভাইবা, লেজুর ভিত্তি করেন, আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি একটু সতর্ক হন। কারণ বাংলাদেশের ছাত্র জনতা এখনো জাগ্রত রয়েছে, প্রয়োজনে তারা আবার রক্ত দিবে। সেদিন দেখেন নাই আনসারদের বাড়াবাড়ি থাকতে পারে না, কারণ মানুষ সজাগ। আমি একটু জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি আসছেন কেন? কয়েকগুলি শয়তান হাতির ব্যাপারটা আমি কেমনে বুঝলেন আপনি? এতদিন দাবি করেছিল, এখন দাবি নিয়ে আসে। আমি বাইরে তাও তো বুঝে ফেলছি। তো এইভাবে কখনো সিঁদুর লাগাইয়া নিজেরা মুসলমান তা আবার শাখা পড়েন, এই সমস্ত বাহানা বাদ দেন। বাংলাদেশ নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে অনেক কাজ রয়েছে। এই বাংলাদেশকে ভেঙে গড়ে তুলতে হবে। আমাদের সাংবাদিকদের অনেক দায়িত্ব রয়েছে। দায়িত্বশীল সাংবাদিকতা করে পেশাদারিত্বের পরিচয় দিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা কতগুলি বিষয়ে কোনো ছাড় দিব না। চাঁদাবাজ, সন্ত্রাসবাদ এবং দখলদাররা করে এদের বেলায় আমরা আপোষহীন থাকবো। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আপোষহীন থাকবো। ন্যায় বিচারের পক্ষে আমরা অবিচল থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আমাদের টার্গেট ছিল 101টার মধ্যেই আমাদের বক্তব্য আমরা শুনব। এরপরে যেহেতু জোহরে নামাজ আছে, লাঞ্চ আছে, সাংবাদিক ভাইরা ব্যস্ত মানুষ, এখানে অনেক সিনিয়র সাংবাদিক রয়েছেন, সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের আব্দুল হাই শিকদার ভাই ইঙ্গিত দিচ্ছেন যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম ভাইয়ের দিকে। সাইফুল ইসলাম ভাই আবার হাত দিয়ে আমাকে বলতেছেন গলায় সমস্যা। সাইফুল আলম ভাই, আমার মনে হয় গলার সমস্যার জন্য ওনাকে আমরা কনসিডার করতে পারি। আরেকটি বিষয় যে আজকে আমরা কিছুটা ব্যত্যয় হয়েছে সিনিয়র এবং জুনিয়র, আগে এবং পরে, এইটা আমার মনে হয় এটা মত প্রকাশের একটা অনুষ্ঠান। কাজে সিনিয়র জুনিয়রের বিষয়টা আমরা এখানে সামনে আনি নাই। এটা যদি কোনো অনুষ্ঠান হতো তাহলে মেহমান তালিকা ভুক্ত হয়ে সিনিয়র জুনিয়রের প্রশ্ন আসতো। আমি আশা করি যে বিষয়টা আপনারা ভালোভাবে গ্রহণ করবেন। এখন আমি অনুরোধ করছি, প্রবীণ সাংবাদিক, আমাদের অত্যন্ত পরিচিত, আমার মনে হয় সাংবাদিকদের মধ্যে তিনি এখন বয়োবৃদ্ধ একজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক, নয়াদিগন্তের সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিন সাহেব, তিনি এখানে উপস্থিত হয়েছেন। ওনাকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আমরা ওখানে দিতে পারতাম, আপনাকে একটু আস্তে আস্তে। আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি তো বক্তৃতা দেওয়ার জন্য আসলে তো আর বলছিলেন সব সাংবাদিকবৃন্দ আসবেন, চলুন দেখবেন।
এখন তো জীবনের শেষ স্টেপে আছে বলে মনে করি, সেই জন্য কোথাও যেতে ইচ্ছে করে না। যাই হোক, এই এক্সপ্রেশন না বলে আমাকে সবচেয়ে ভালো লেগেছে বক্তব্যগুলি, যেখানে যে কথাটি আমি বলতে এসেছি তা বলা হয়েছে, সেটা হচ্ছে ইউনিটি। সেটা হচ্ছে যে কথাটি, সেটা হলো ইউনিটি। আমাদের দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেখেছি যারা বিরোধী পক্ষ তারা সবসময় লক্ষ্য রেখে যাদের বিরুদ্ধে তারা বিরোধিতা করছে তাদের মধ্যে ইউনিটি কতটুকু, সেই ইউনিটিটাকে ভাঙার জন্য শুধু এইখানেই না, আপনার রাষ্ট্রে রাষ্ট্রে সর্বত্র যাতে ঐক্যবদ্ধ কেউ না থাকতে পারে তার চেষ্টা করা হয়, তারপরে নানান গবেষণা হয়। তো সেই জন্যই আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে ইউনিটিটা আপনারা এনেছেন, এটাকে সুদৃঢ়ভাবে একত্রিত রাখেন, এবং তাহলেই আপনাদের বেশি কিছু করতে হবে না। আপনি যা বলবেন, যাদের বলবেন তারা শুনতে বাধ্য হবে, আর যদি তা রাখতে পারেন তাহলে কিন্তু বারবার আপনার নিষ্পেষিত হবেন। আপনি জানেন যে আর কোনো জায়গায় না, মানুষ যেন কথা না বলতে পারে তার বিরুদ্ধে যত রকমের রাষ্ট্রীয় ক্ষমতা সে ব্যবহার করা হয়। আমি একবার কাতারে, কিছু মনে করবেন না, কাতারে গিয়েছিলাম। সেখানে গিয়ে নানান জনের নানান বক্তব্য হওয়ার পরে আমার মনে অনেক বছর, তখন তো বয়স কম, মনে হচ্ছে খোঁচা দিয়ে কথা বলি। তা আমি বললাম যে আচ্ছা ভাই, একটা কথা বলবেন, আল্লাহ বারবার সব নবী আপনাদের এলাকায় পাঠালো কেন? আমাদের কাছে পাঠালে তো আমরা মহাখুশি হতাম। তখন নানান জনে নানান কথা বললো। একজন যে বললো যে আপনি কি মনে করেন সেটি বলুন তো। আমি বললাম যে আমি যেটা মনে করি তা যদি বলি আপনারা গলা কেটে দেবেন। আর অমনি দেখলাম প্রায়